বাঙালি তারা প্রায়ই গর্ববোধ করি, সেটি হলো আমাদের রবীন্দ্রনাথ আছেন, আমাদের সত্যজিৎ আছেন। আর সত্যজিৎ মানেই তো সিনেমা, সন্দেশ পত্রিকা, সাহিত্য, ফেলুদা, শঙ্কু, নাসিরউদ্দিন, কত কি। তবে হ্যাঁ, একদিনে কিন্তু এত বিষয় নিয়ে আলোচনা সম্ভব নয়। আমরা বেছে নিয়েছি তাই আজকের বিষয় হিসাবে সাহিত্যিক সত্যজিৎ। আমাদের সঙ্গে এই ব্যাপারে আছেন কথা বলার জন্য অমিতানন্দ দাস, রায়বাড়ির একজন সদস্য, আর আছেন শঙ্করদা, মানে শঙ্করলাল ভট্টাচার্য। শঙ্করদা, এই যে সত্যজিতের বিশাল ব্যাপ্তি সমস্ত কিছুতে, আপনি একজন সমালোচক হিসাবে কিভাবে দেখবেন? সমালোচক কি, আমি তো ভক্ত হিসেবে দেখবো। একটা মানুষ এতগুলো জিনিস পারে, এটা তো ভাবা যায় না। তার কারণ হচ্ছে আজকে যেমন বিষয় হচ্ছে সাহিত্যিক সত্যজিৎ, এটা নিয়েই একটা বিশাল আলোচনা করা সম্ভব। ও সিনেমার কথা ছেড়ে দিলাম, সেটা তো যুগ যুগ ধরে হচ্ছে এবং হবে। কাজেই সত্যজিৎ কে সমালোচনার দৃষ্টিতে দেখার আর আমাদের সেই সুযোগ নেই খুব একটা। আমি এটা বলছি না যে আমরা একেবারে শুধু ভক্ত সেজে শুধু তার সমস্ত কিছু ভালো ভালো বলে চালিয়ে দেবো, তা নয়। সমালোচকের দৃষ্টি বলতে যে অ্যানালিটিক্যাল পারসেপশনের কথা বলা হয়, সেটা দরকার আছে, সেটা আরো তৈরি করার দরকার। কারণ এটা উনি নিজে চাইতেন। উনি সমালোচনার ক্ষেত্রে বহুবার বিভিন্ন সময়ে বলেছেন যে সমালোচনা আমার সেই সমালোচনাই ভালো লাগে যেখানে আমি যেগুলোকে গুণ বলে ধরেছি আমার কোনো কাজের, বা যার মধ্যে আমি যে সমস্ত দোষগুলো আমি দেখতে পেয়েছি, সেইগুলো যে মোটামুটি ধরতে পারে। এটা যারা পারে, এটা কি সব ক্ষেত্রে তার সিনেমার ক্ষেত্রেই বলেছেন, সিনেমার ক্ষেত্রেই বলেছেন। উনি খুব হতাশ হতেন অধিকাংশ ক্ষেত্রে, শুধু দেশের নয় বিদেশেরও, ওনার ছবির সমালোচনায়। যদিও তারা অফুরন্ত প্রশংসা করতো, অফুরন্ত প্রশংসা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি বুঝতে পারতেন যে অনেক জিনিসটাই ওরা ধরে নিত যে উনি একজন ওরিয়েন্টাল আর্টিস্ট, এবং তিনি হাইলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ফিল্ম মেকিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওনার রুটস, ওনার শিকড় কোথায়, উনি কিভাবে এগুলো ভেবেছেন, কিভাবে ধরেছেন, কথায় কথায় ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো যে উনি রেনওয়ার দ্বারা প্রভাবিত, উনি অরসন ওয়েলসের দ্বারা প্রভাবিত, উনি ডনস্কয়ের দ্বারা প্রভাবিত, এরকম বলে দেওয়া হতো। তো উনি কষ্টও পেতেন। ওনার সাহিত্য বড় অনেক বেশি প্রশ্রয় পেয়েছে, খুব ভালো লিখেছেন, অপূর্ব লিখেছেন। কিন্তু যে সমালোচনা ওনাকে সারাক্ষণ সামাল দিতে হয়েছে সিনেমার ক্ষেত্রে, সেটা হয়নি। তার কারণ, একটা কারণ বলতে গেলে ওনার সাহিত্যের জীবনে, প্রথমত উনি সুকুমার রায়ের ছেলে, উনি উপেন্দ্র কিশোরের নাতি। উনি সন্দেশ সম্পাদনা করেছেন। উনি অসম্ভব ভালো সাহিত্য বুঝতেন। মানে উনি সারা জীবন যতদিন উনি সন্দেশ সম্পাদনা করেছেন, কোন লেখাটা কার কাছ থেকে চাইতে হবে, কতখানি রাখতে হবে, কি করতে হবে, তুমি বিশ্বাস করতে পারো একটি শব্দ উনি বদলাতে চেয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখা থেকে। একটি শব্দ ওনার মনে হয়েছিল এই শব্দটাকে সরিয়ে দিলে অন্য একটা শব্দ দিলে ভালো হয়। আমি সে সময়, আমরা এক ঘরে বসে কাজ করতাম আনন্দবাজারে, উনি ফোন করে বলেছিলেন, সুনীল এই শব্দটা আমি এখান থেকে বদলে এইখানে দিচ্ছি। শুনবাবু অবাক হয়ে গেছে, অবাক। আমাকে বলছেন যে দেখো এত বড় একটা লোক আর এই এত পণ্ডিত, আর কি অদ্ভুত বিনয়, একটা শব্দ উনি বদলাচ্ছেন, আমাকে ফোন করে বলছেন আমি এটা বদলালাম। এগুলো আছে। কিন্তু যেটা বলার সেটা হলো, যেটা আমরা সবসময়, এই যে প্রশ্ন উঠলো যে ওনাকে আমরা সবসময় সিনেমা মেকার হিসেবে দেখি, ফিল্ম মেকার হিসেবে দেখি, উনি কেন সাহিত্যে এলেন? সাহিত্য ওনার রক্তে। আমি নিজে সন্দেশের পরিচালক মণ্ডলীর মধ্যে রয়েছি 1971 থেকে, প্রায় 40 বছর। তার মধ্যে প্রায় 20 বছর সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছি। আর তার আগেও আমাদের বাড়িতে আমি যখন স্কুলের ছাত্র, তখনই আমাদের বাড়িতে সন্দেশের অফিস চলে আসে 1964 থেকে। আমার মা নলিনী দাস একজন সম্পাদক, তার সঙ্গে সত্যজিৎ রায়ের অত্যন্ত হৃদ্রতা, এবং আমার বাবা অশোকানন্দ দাস তখন প্রকাশক।
কাজে সুতরাং আমাদের বাড়িতে সে বিষয়ে আলোচনা চলতোই সব সময়। তো না, ভেতরের খবর সেই যে জানতেই মিটিং গুলো হতো, কোন লেখা নির্বাচন করবেন, কোনটা বাদ দেবেন, সেগুলো কি আপনাদের বাড়িতেই হতো? সেটা অ্যাকচুয়ালি 3টে ধাপে হতো, পরবর্তীকালে 4টে ধাপেও হতো। মানে প্রথমে নলিনী দাসের কাছে সব লেখা আসতো, তিনি প্রাথমিক নির্বাচন করতেন। তারপরে প্রাথমিক নির্বাচন করার পরে লীলামণির কাছে যেত, তিনি আবার অনেকটি লেখা বাদ দিতেন। তারপরে ফাইনাল কিছু লেখা সত্যজিৎ রায়ের কাছে যেত, তা সেখানে কোন কোনগুলো ফাইনালি যাবে এবং তার মধ্যে কি কি বদলানো হবে সেগুলো সত্যজিৎ রায় সত্যজিৎ রায় করতেন। শেষ তার কথাটাই শেষ কথা ছিল। হ্যাঁ, নিউ স্ক্রিপ্ট থেকে একটা বই বেরিয়েছিল, আপনিও বোধহয় জানেন, 7 রাজার ধনে এক মানিক। হ্যাঁ। সেখানে নলিনী দাস কিন্তু তার স্মৃতিচারণায় একটা দারুণ কথা বলেছেন। সেটা হচ্ছে, ওনারা তো মাঝে মধ্যেই ধরুন বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন, কখনো হাজারিবাগ, কখনো গিরিডি, ছোটবেলায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেতেন। তো একটা জায়গায় তিনি লিখছেন যে আমরা মাঝে মধ্যে ডাক্তার ডাক্তার খেলতাম, মানে সত্যজিৎ ডাক্তার হতেন আর নলিনী দাস বা আর যারা থাকতেন তারা রোগী হতেন। সত্যজিৎ রায় কি অরুণনাথ চক্রবর্তী মানে আমার দাদুর বাড়িতে ছুটিতে বেড়াতে দারভাঙায়, 5 বছর বয়সে। দারভাঙায় 5 বছর বয়সে সেই সময় নলিনী দাস লিখছেন যে তার দিদি একটা ছোট্ট ব্যাগে, ব্রাউন ব্যাগে লিখে দিয়েছেন, প্রেজেন্ট দিয়েছেন, সত্যজিৎ রায় MBBS FRCS, হ্যাঁ। এবং বলছেন যে আমরা তোমার রোগী, তুমি বিশাল বড় ডাক্তার, তুমি আমাদের চিকিৎসা করো। সত্যজিৎ তখন বেঁকে বসলেন, বলছেন না, আমি ডাক্তার তো হব না, আমি জার্মানি গিয়ে ফিল্ম তৈরি করা এসে শিখে এখানে ফিল্ম বানাবো। শঙ্করদা, এই যে এটা ভবিতব্য বা তিনি যা বললেন তাই বিখ্যাত হয়ে গেলেন, তবুও কিন্তু তিনি সাহিত্য রচনায় এলেন। আপনার কি মনে হয় যে এই যে ফিল্মে এত স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েও তার সাহিত্যে আসা, এটা কি তার বংশসূত্রে? তুমি কি জানো, অন্তত 2টো লেখার কথা আমি বলবো। অজস্র লেখা হয়েছে এই মর্মে, 2টো লেখা, একটি স্প্যানিশে এবং একটি যদ্দূর মনে হয় লিন্ডসে অ্যান্ডারসনই লিখেছিলেন। তার শিরোনাম ছিল ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট, ওনার দ্য পোয়েট সত্যজিৎ রায়। অর্থাৎ ছবি দেখেই ওরা আবিষ্কার করছেন কবিকে। হ্যাঁ, অর্থাৎ ওনার ছবি করার মধ্যে একটা কাব্য রয়েছে। প্রথম ছবি থেকেই মনে হয় কোথাও একটা কবি খেলা করছে ওনার ছবির মধ্যে। অর্থাৎ উনি রাতারাতি সাহিত্যিক হননি। যখন ওনাকে সন্দেশ সম্পাদনা করতে হলো এবং নিজেকে লিখতে হলো, যেটা উনি বলেছেন যে সন্দেশ সম্পাদনা করতে গিয়ে আমাকে লিখতে শুরু করতে হলো, উনি নিজেটাও বলেছেন আমি আকস্মিকভাবে লেখক। কিন্তু এটা আমরা ওনার কথায় বিশ্বাস করব না, কারণ ভেতরে এই লেখকটা বরাবর ছিল, যেটা ছবির স্ক্রিপ্টের মধ্যে। আপনি একটা জিনিস তুমি ভাবো যে এত ভালো সাহিত্যিক স্ক্রিপ্ট কজনের আছে, আমি তো অবাক হয়ে যাই। বার্গম্যানের আছে, এরকম কিছু কিছু বিশ্বের সেরা ফিল্ম মেকারদের স্ক্রিপ্টের মনে হয় যেন সাহিত্য পড়ছি। বার্গম্যান পড়লে যেন মনে হয় নাটক। উনি যখন স্ক্রিপ্ট করতেন তখনই তো মানে ছবির মানে 90% কাজ করেই রাখতেন, ছবি এঁকে বা তার পাশাপাশি নোট দিয়ে। শুধু তাই না, ওনার আমি বলছি যে সাহিত্য টেক্সট, যেটা মানে যে সংলাপ উনি ব্যবহার করছেন, যেখানে এমনকি যখন উনি পথের পাঁচালী করলেন, পরে অপরাজিত করলেন, পরে অপুর সংসার করলেন, ওই অত বড় দুখণ্ড বই থেকে উনি আস্তে আস্তে বার করে করে কোন জায়গায় নিলেন, কোথায় রাখলেন, লক্ষ্মীদের মতো একটা চরিত্রকে বাদই দিয়ে দিলেন, ব্যবহারই করলেন না। এটা কি তার কবি সত্তার ফলেই সম্ভব হয়েছিল? সাহিত্যিক সত্তা, সাহিত্যিক সত্তা। কবি তাহলে কি আপনি বলবেন যে সত্যজিৎ রায় প্রথমে সাহিত্যিক তারপরে চিত্র পরিচালক নাকি? না, এভাবে আলাদা করা যায়, এর মধ্যে কোনো বিভাজন নেই। আমি তো মানে যখন বার্গম্যান দেখি আমি তো ভাবি না এইখানে নাট্যকার বার্গম্যান ঢুকলেন, এইখানে সিনেমার বার্গম্যান ঢুকলেন। উনি ভেতরে ভেতরে কিন্তু নাট্যকার,
উনি নাটকই করতেন, সিনেমা করলেন যখন তার মধ্যে ড্রামার সেরা এলিমেন্টসকে কি সুন্দর নিয়ে এসে টোটালি সিনেমাটিক করে দিলেন। সতীশবাবুও তাই, উনি নিজে যখন গল্প লিখতে শুরু করলেন তার মধ্যে কিন্তু আবার সিনেমা চলে এলো, অর্থাৎ এত ডিটেলে উনি ব্যবহার করতে শুরু করলেন বর্ণনা, একটি মানুষকে 4-6টা লাইনে একেবারে ছবির মতন দেখিয়ে দিচ্ছেন। অর্থাৎ কি, আমরা এই কদিন আগে কথা হচ্ছিল শরৎ মুখোপাধ্যায়ের সঙ্গে, উনি বলছিলেন যে ওর ছেলে নাকি বলেছেন যে বিভূতিভূষণ না কার দেখাটা যেন তিনি বললেন যে বড্ড হ্যাজাচ্ছে খারাপ অর্থে নয়, মানে একটা বর্ণনাকে চালিয়ে যাচ্ছে, এত ডিটেল, এখনকার ছেলেদের সেই ধৈর্য নেই, তো উনি বললেন ওরা হ্যাজাচ্ছে বললো। হ্যাঁ, কিন্তু উনি সিনেমার মাধ্যমে শিখেছেন, যেহেতু সিনেমাতে আপনার 1.5 থেকে 2 ঘন্টার সময় বা 2.5 ঘন্টার সময়, এর মধ্যে আপনি ওই হ্যাজানোর মধ্যে যেতে পারবেন না, আপনাকে নিটোল ভাবে বলে দিতে হবে আমি এইটা চাই, এইটা দেখাতে চাই। এবং আর একটা ব্যাপার আছে যে ভাষা হচ্ছে সাকসেসিভ, অর্থাৎ একটা বাক্যের পরে আর একটা বাক্য আসে, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, এইভাবে 10টা বাক্য এসে একটা ছবি তৈরি করে। তাহলে কি বলতে পারি ওর যে ফেলুদা কাহিনী, শঙ্কু কাহিনী বা 91টি ছোট গল্প, সেগুলো এক একটা সবাক ছবি? না, তা বলবো না, কিন্তু তার মধ্যে সিনেমার এলিমেন্টস আছে। যখন উনি ফেলুদাকে বর্ণনা করছেন বা কোনো একটা জায়গায় নিয়ে গেলেন, সেই জায়গাটার বর্ণনা করছেন, বা কোনো একটা মানুষকে তার, যেহেতু উনি ছোটদের জন্য লিখছেন, উনি তো খুব বেশি মানে মনস্তাত্ত্বিক আলোচনার মধ্যে যেতে পারছেন না, ওনাকে কতগুলো বাইরের মানে চেহারা দেখেই একটা মানুষকে বিচার করতে হচ্ছে, 2-4টে সংলাপের মধ্যে দিয়ে বিচার করতে হচ্ছে, সেটা এত নিখুঁত ভাবে করছেন মনে হচ্ছে যেন সিনেমার টেকনিক ইউজ করছে। আচ্ছা, হ্যাঁ বলুন। আবার আরেকদিকে দেখুন যে গুপি গাইন বাঘাবাইন আর হীরক রাজার দেশে, গুপি গাইন বাঘাবাইন একটা ছোট্ট গল্প, উপেন্দ্র কিশোর রায়ের লেখা, সেটাকে উনি বাড়িয়ে পুরো যে সিনেমা করলেন, পুরো জিনিসটা তো ওনার নিজের লেখা, ওনার নিজের লেখা গল্প। আর তার মধ্যে হীরক রাজার দেশে শুধু নিজের লেখা নয়, অরিজিনাল লেখা, এবং সেটা পুরো সিনেমাটা গোড়া থেকে শেষ অবধি কবিতায়। এটা কিন্তু অভিনব, ভালো লিখতেন, কিন্তু ওনার মানে ছড়া লেখা, এবং ওনার তো সন্দেশে বা লেখক হিসাবে আত্মপ্রকাশ, সেই তো জাম্বলিস কবিতার অনুকরণে পাপাঙ্গুল দিয়ে, সেটাও তো। আচ্ছা অমিত, আপনি তো সত্যজিৎ রায়ের সঙ্গে দীর্ঘদিন থেকেছেন, যারা ধরুন যে সমস্ত লেখা আপনাদের সম্পাদকীয় দপ্তরে আসতো, সেগুলোকে তিনি কিরকম ভাবে কারেকশন করতেন, আর অমনোনীত লেখা সম্পর্কে বা তার বক্তব্য কি ছিল? অমনোনীত লেখা অবশ্য ওনার কাছে যেত না। কেন? কারণ এটা পরের দিকে প্রথমে অন্য কয়েকজন সহ সম্পাদক তারা কিছুটা সিলেকশন করে, প্রি সিলেকশন করে দিতেন, তারপরে নলিনী দাস সেগুলোকে পড়ে বাছাই করে দিতেন, তারপরে ইল্লা মজুমদার বাছাই করতেন, করে তারপরে ছাঁকা প্রায় সিলেক্টেড সেই লেখাগুলো ওনার কাছে। না, তার মধ্যেও কি তার মধ্যে উনি কিছু বাদ দিয়েছেন, এবং যেটা বেশি আছে যে নাম করা লেখকের পরিবর্তন বলা, যে তুমি এই জিনিসটা এই পাল্টে দাও, এই জিনিসটা একটু ছোট করো, এইগুলো কিন্তু উনি নাম করা লেখকদেরকেও বলতেন। শঙ্কু কাহিনী যে ডায়েরির আকারে প্রথম লিখলেন 1961 সেপ্টেম্বরে, বমযাত্রীর ডায়েরি, তারপর তো একটা সিরিজ হয়ে গেল। তা শঙ্কুর মধ্যে কি আপনি মনে করেন যে সত্যজিতের উপস্থিতি আছে, অদৃশ্য উপস্থিতি? ওনার সমস্ত চরিত্রের মধ্যে, মানে যেগুলো ওনার নায়ক চরিত্র, উনি আছেন। সেটা কিরকম? সেটা যেমন ফেলুদার মধ্যে উনি নিজেকে অনেকটা দেখতে পেতেন, এমনকি চেহারাটাও প্রায় নিজের মতনই করে রেখেছিলেন। পরে অন্যরা অভিনয় করাতে আমাদের অন্যরকম একটা ধারণা হয়েছে, কিন্তু ওই শার্প ফিচার্স, কথা বলার ধরন, সে সময় উনি কিন্তু চারমিনারি খেতেন, উনি জানেন, উনি চারমিনার ধরিয়েছিলেন ফেলুকে। তারপরে ওই অ্যানালাইজ করার, মানে উনি যেভাবে ভাবেন সেই টেকনিকটা উনি ফেলুকে দিতেন। আর ওনার মধ্যে যে একটা বিষয় বোধ ছিল সাংঘাতিক, এবং সে তার মধ্যে নানা রকম বিষয় পড়াশুনো, এটা বুদ্ধিমত্তা, বাঙালিয়ানা, এটা উনি শঙ্কুকে দিয়েছেন। অজস্র জানে, অজস্র কিছু চ্যালেঞ্জ, এটা ওটা সেটা অনেক কিছু উনি করতে চাইতেন, এবং অনেক কিছু করে গেছেন। না, আমার একটা, আপনি শুধু ফেলুদা এবং শঙ্কুর কথা বলছেন, কিন্তু আমার একটা কথা মনে পড়ছে, আপনি সম্ভবত 1992 28শে মার্চ দেশ পত্রিকায় লিখেছিলেন যে তখন শতরঞ্জকে খিলাড়ি ছবি শুটিং করতে আমজাদ খান এসছেন, আপনি বোধহয় বিমানবন্দরে তাকে পৌঁছাতে যাচ্ছেন, এবং জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো শতরঞ্জকে খিলাড়ি ছবিতে অভিনয় করলেন, আপনার কেমন লাগলো? উনি বলেছিলেন যে সত্যজিতের মধ্যে বা মানিকদার মধ্যে একটা বিরাট শিশু লুকিয়ে আছে, যে পৃথিবীর সবকিছুকে দেখতে চাই, আর মানিকদার চোখ দুটো বিস্ময়াবিষ্ট বালকের চোখ। তাহলে কি আপনি কি মনে করেন না যে তোপসের মধ্যেও সত্যজিতের অদৃশ্য উপস্থিতি আছে? অ্যাবসলিউটলি, নিশ্চয়ই। তার কারণ হচ্ছে গিয়ে এটা উনি যেরকম উনি খুব মানে ভক্ত ছিলেন কনান ডয়েলের, সেখানে আমরা শার্লক হোমস পাচ্ছি, আবার ওয়াটসনকেও পাচ্ছি।
এখন ওয়াটসন শুধু গল্পগুলো লিখছে বলে নয়, ওয়াটসন কিন্তু অনেকখানি শার্লক হোমসের সঙ্গে একটা ডায়ালগ প্যাটার্ন তৈরি করে দিচ্ছে এবং অনেক রহস্যকে আলগা করে দিচ্ছে যাতে আমরা তার মধ্যে ঢুকে যেতে পারি। অনেক ডিটেইল গল্পতে এরকম আছে এবং ওকে ক্যারেক্টারের একটা রোল আছে এবং তাকে সবসময় যে একটা বোকা বানানো হচ্ছে তা কিন্তু নয়, একেবারেই না। তার জন্য তো উনি ইয়েকে আবিষ্কার করেছেন, জটায়ুকে, কমিক রিলিফ দেওয়ার জন্য। কিন্তু উনি তপসের মধ্যে দিয়ে অনেকগুলো প্রশ্ন তুলছেন যেগুলো সাধারণ মানুষের প্রশ্ন এবং তার উত্তর ফেরত দিচ্ছেন। ফলে কি হচ্ছে, জিনিসটা খুলে যাচ্ছে যে কোনো একটা জায়গায় গেলেন, সেই জায়গার বর্ণটা, এটা কেন হলো, ওটা কেন হলো, যেমন হ্যাঁ, কিংবা ধরা যাক এইখানে ইয়েতে পার্ক স্ট্রিট সেমেটারিতে ও গিয়ে একটা প্রশ্ন তুলছে, সঙ্গে সঙ্গে উনি একটু ইতিহাস বলে দিচ্ছেন এখানে এর সমাধি। মানে গল্পের মধ্যে দিয়ে তথ্য বলার যে একটা কৌশল, সেটা তো সেটা মারাত্মক ওনার মধ্যে, মারাত্মক। আমি মুশকিল হচ্ছে গিয়ে উনি তো শুধু ওখানে গল্পকার নন, উনি ওখানে কিন্তু শিক্ষকও, এটা মানতেই হবে। কারণ এখনকার ছেলেমেয়েরা যে এত পড়ে আনন্দ পায়, অনেক কিছু কিন্তু তারা জেনেও যায়। আগেকার দিনে কি ছিল, এই সব রহস্য গল্পে অনেক আনুমানিক এবং কিছু কিছু খেলো তথ্য দেয়া হতো যেগুলো কোনো কাজে লাগে না, ভুলভাল জিনিস থাকতো। উনি সেইগুলোকে রিসার্চ করে, কারণ এইগুলো ছেলেদের মনে রেখাপাত করে চিরকাল থেকে যায়, সেটা ভুল তথ্য কেন জানবে, উনি সেগুলো নিটোল ভাবে। এই যে পেরিগল ওয়াচ, যেটা ফেলুদার গল্পে শেয়াল দেবতা রহস্য, মিশরের যে শেয়াল দেবী, শেয়াল মুখ দেবী, মানে এই বিস্তৃতভাবে যে ব্যাপারগুলো তিনি দিয়েছেন, সেটা তো একটা বিশাল পাওনা আমাদের। অমিত দা, মানে সন্দেশ সম্পাদনাকালে আপনারা তো একসঙ্গে থাকতেন, তো সেই সময় আপনাদের কি কি আলোচনা হতো লেখক সম্পর্কে বা লেখা সম্পর্কে বা কোনো বিশেষ কোনো ঘটনা সম্পর্কে কিছু মনে আছে আপনার? তার আগে থেকেও বলতে পারি, আমি নিজে ছোটবেলা থেকে সায়েন্স ফিকশন ফ্যান হয়েছি সত্যজিৎ রায়ের ইনফ্লুয়েন্স। আচ্ছা, মানে আমি একেবারে ছোটবেলায় ওনার বাড়িতে যেতাম সন্দীপ রায়ের কাছ থেকে কমিক্স ধার করতে। একটু যখন বড় হলাম, স্কুলের মাঝামাঝি বয়সে, তখন সত্যজিৎ রায়ের দেখলাম একটা বিশাল সায়েন্স ফিকশনের কালেকশন আছে। সেখান থেকে সায়েন্স ফিকশন অ্যান্থোলজি নিতে শুরু করে আমি সায়েন্স ফিকশন করতে শুরু করি, লিখতে শুরু করি, এবং সায়েন্স ফিকশন পত্রিকাও বিষয় সায়েন্স ফিকশন এক সময় বার করতে শুরু করি। সত্যজিতের মনে এইরকম ধারণা ছিল, তিনি এই যে সন্দেশ সম্পাদনা করছেন বা ফেলুদা বা শঙ্কু কাহিনী লিখছেন, মূলত ছোটদের জন্যই, ছোটদের কথা ভেবেই কি তিনি লিখেছেন এইগুলো? না, আসলে কি, ইনফরমেশনে তো ছোট বড় নেই। আমি যদি ছোটদের মনে করেও একটা তথ্য দিই, সেই তথ্যটা কিন্তু সবাইকে পৌঁছয় এবং সবারই কাজে আসে। কাজেই সেদিক থেকে উনি খুব, এমনকি উনি এক জায়গায় বলছেন, মনে আছে, উনি মানে ওনার একটা ইন্টারভিউতে, যে আমি কিন্তু জার্মান নেমগুলো একেবারে জার্মান ভাবে উচ্চারণ করে লিখি, মানে ওই বানানটা লিখি যাতে কোনো কষ্ট না হয় এবং লোকে জানতে পারবে উচ্চারণটা কি। এই পরিশ্রমটা করতেন উনি। ফরাসি যখন ব্যবহার করছেন কোন শব্দ, উনি দেখে নিতেন, জেনে নিতেন উচ্চারণটা কি। লন্ডনে ফেলুদাতে বলা আছে, লালমোহন বাবুকে বলছেন ব্লাঙ্গা বলবে, কিন্তু ব্লাঙ্ক নয়। ওর গল্পের নামকরণ একটা খুব ভালো লাগে না, যখন শেয়াল দেবতা রহস্য, গ্যাংটকে গন্ডগোল, যত কাণ্ড কাঠমান্ডুতে, হত্যাপুরী, দার্জিলিং জমজমাট, এগুলো মনে হয় না বাংলা সাহিত্যের এক নতুন অধ্যায় নামকরণের ক্ষেত্রে? এগুলো একটা রাইমিং এর ব্যাপার আছে। এই রাইমিং মানে একটা, এই ছন্দটা থাকলে মাথার মধ্যে চট করে ঢুকে যায়, তুমি কখনো ভুলতে পারবে না। বইটার অনেক কিছু হয়তো ভুলে গেছো, নামটা ভুলতে পারছো না। হ্যাঁ, তো এই কারণটা কি? অর্থাৎ তোমাকে এমন একটা বইয়ের নামকরণ করতে হবে বাচ্চাদের জন্য বা ছোটদের জন্য, তারা এটা মাথায় সবসময় ধারণ করবে, তারপরে আস্তে আস্তে তার বিজ্ঞাপনের লাইন থেকে এসেছেন বলে সেই জিনিসটা আরো সেটা আরো সঠিক আগের থেকে, এবং ভালো ছড়া লিখতেন বলে, না ভালো কবিতা। আমার মনে পড়ছে যে অপর্ণা সেন এক সময় ওনাকে একটা ইন্টারভিউ নিয়েছিলেন, সেই জায়গাটাই বলেছিলেন যে আপনার গল্পে মেয়ে থাকে না কেন, এবং তিনি উত্তর দিয়েছিলেন এটা আনকনসাসলি, এবং একটা হেরিডিটির ব্যাপারও আছে, কারণ তার বাবা বা তার ঠাকুরদার গল্পেও মেয়ে কিন্তু সেই রকম ভাবে নেই। ওনার একটি গল্প মাত্র, যেখানে লখনৌ ডুয়েলের কথা বলবেন, আর্যর। আচ্ছা, হ্যাঁ। তো ওইখানে একটা মনে আছে, সেই সূর্যের দিকে ওই মেয়েটি ইয়ে করতে গেল, ওই জামাটা মেলতে গেল, সেই সময় একটা বর্ণনা আছে। ওই একটি লাইন ছাড়া উনি যেসব লেখা উনি লিখেছেন গল্প আকারে, কোথাও উনি এমন কোনো একটা বাক্য ব্যবহার করেননি যেটা কোনো ছেলের মনে রেখাপাত করে কোন অন্যরকম একটা ভাবনা তৈরি করতে পারে। তার মানে কনসাসলি তিনি করেছেন। ফেলুদা সংখ্যা হচ্ছে কিশোর উপযোগী সাহিত্য, কিন্তু ফেলুদাটা একটা অদ্ভুত রিমার্কেবল জিনিস,
যে ফেলুদার মধ্যে কোনো রকম মশলা নেই, যেরকম আজকাল গল্পে থাকে। তার মধ্যে কোনো রকম ডিটেকটিভ গল্প বলে কোনো সেরকম ভায়োলেন্ট মারদাঙ্গা বিভৎসতা নেই, কিন্তু সেটা অল টাইম বেস্টসেলার বাংলা সাহিত্যে সব লেখকের না, সেটা তো- বিক্রি ছাড়িয়ে সেটা গেছে তো এখনো পপুলারিটিতে। সেটা তো এখনো চলছে bestseller। কিন্তু এই কিশোরদের জন্য যে লেখাটা লিখলেন উনি, সেটা কিন্তু মানে আবাল বৃদ্ধ বনিতা বলা যায়, সবাই পড়ছে এবং না, তবে সকলের আমি কাছেই আরেকটা কলি কথা বলবো, শুধু ছোটদের জন্য নয়। এটা আশ্চর্য উনি যেমন একটা সিনেমা করেছেন, ফিল্ম করেছেন, হ্যাঁ, উনি কিন্তু প্রয়োজন নিয়ে এমন কোনো যৌনতাও দেখাননি। বারবার উনি এ কথা বলেছেন। এমনকি অ্যান্ড্রু রবিনসন কাছে যখন এই বই হচ্ছিল এনআরআই, তাতে এক জায়গাতে উনি বলেছেন রবিনসনকে যখন প্রশ্ন করেছে যে আপনি কি খুব কনসিয়াসলি এই জিনিসগুলো অ্যাভয়েড করেছেন, উনি বললেন যেমন ধরা যাক একটি পুরুষের হয়তো যৌন সংসর্গে হয়তো অসুবিধে আছে, তাকে যদি আমি দেখাই একটা বেডরুম সিনে, তাহলে কিন্তু আমি ডিটেলে দেখাবো, বিকজ আই হ্যাভ টু ডিল উইথ এ প্রবলেম। কিন্তু আমি একটি নারী পুরুষ তার মানে গভীর এবং নির্জন মুহূর্তে কি করছে সেটাকে খুলে মিলে একটা দেখানো এবং বলা যেতে পারে নগ্নতার কারণে, এটা আমার কাছে একেবারে প্রয়োজনীয় মনে হয় না সিনেমা। তাহলে যে এই যে তার নান্দনিকতা বোধ, এটা কি তিনি তার পরিবার থেকে পেয়েছিলেন নাকি মানে ঠাকুর বাড়ির ঘরানা থেকে পেয়েছিলেন? কিংবা তার ভারতীয়, তার চিন্তায় হয়তো ভারতীয় সংস্কৃতিতে যে জিনিসটা সকলের পক্ষে, মানে উনি ইউনিভার্সাল ফিল্ম চান, যে ছোট থেকে বড় সবাই দেখবে, এবং সেটা ভারতীয় সংস্কৃতিতে এইরকম ভাবে ফিল্ম করলে সেটা হওয়া সম্ভব। জীবন শতরঞ্জের এই বিজয়ী খিলাড়ি যেন জলসাঘরের মজলিস, কাঞ্চনজঙ্ঘার মতোই তিনি অপরাজিত। বাংলার সাহিত্য আকাশে সিনেমার মতোই তিনি অনন্ত পথের পাঁচালী। আপনাদের বলছি মঙ্গলবার ৩রা মের অনুষ্ঠান সম্পর্কে। 6:35 অমৃত কথা। ছটা বেজে 55 আজকের দিন। 7টায় নজরুল গীতের অনুষ্ঠান। 7:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন